নমস্কার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। উম এখনো তো অন্য কেউ এসে উপস্থিত হলেন না। তো আজকের ক্লাস আমরা এখানেই শুরু করি তাহলে। আজকের ক্লাসে আপনাকে স্বাগত। আম আপনার হোমওয়ার্ক বিষয় দিয়েই শুরু করি। যেহেতু এখনো কেউ আসেনি। আপনি যে বাক্যগুলো হ্যাঁ স্যার। লিখেছেন, আপনার কাছে খাতাটা আছে তো যেটা লিখেছেন? হ্যাঁ স্যার, আছে খাতাটা। আচ্ছা। 40 নম্বর বাক্য ছিল মানবঃ মহতীম কীর্তিম অর্জয়তি। আপনাকে যেই পিডিএফটা দেওয়া ছিল, অর্থাৎ গ্রুপে যেই পিডিএফটা দেওয়া ছিল, সেখানে আমি বলেছিলাম যে যত সমস্ত রূপ আছে সেগুলো সমস্ত ওই পিডিএফ এর যে ধাতুগুলো আছে তার নিচেই দেওয়া আছে। অর্থাৎ ত প্রত্যয় প্রয়োগ করে কি হবে, তবত প্রত্যয় প্রয়োগ করে কি হবে, রূপগুলো কিরকম হবে না হবে সেগুলো নিচেই দেওয়া ছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার। একটু দাঁড়াবেন। ঋক মুখোপাধ্যায়, আপনি আমি সৌমি আচ্ছা দত্ত। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে চিত্রিকা ম্যাডাম যেটা বলছিলাম আপনাকে, ওখানে যেই পিডিএফ এ 40 নম্বর বাক্যটা ছিল, ওখানে মানবাহা মাহাতিম কীর্তিম অর্জয়তি এই বাক্যটা ছিল, তাই তো? এবার আপনি বাক্যটা চেঞ্জ করেছেন, সেখানে কর্তরিতে লিখেছিলেন, কর্তরি তো আছে, কর্মণিতে লিখেছিলেন মানবেনা মাহাতি কীর্তিহি অর্জ্যতে। এটা একদম ঠিক আছে। তারপর ত প্রত্যয় করে করেছিলেন মানবেনা মাহতি কীর্তিহি অর্জিতা, এটিও ঠিক আছে। মানবঃ মাহতিম কীর্তিম অর্জিতবান। অর্জিতবান এখানে বানান ভুল আছে, দন্তন্বয়ে হসন্ত হবে, আপনি দেননি সেটা। আচ্ছা আচ্ছা। ওটা ঠিক করে নিন। আচ্ছা, এরপর যেগুলো আছে এগুলো সব মানে আহ, অনবধানবশত হয়েছে, মানে আপনি করতে গিয়ে আহ, একটু সজাগ থাকলে এই ভুলগুলো হয় না। আপনি বাক্যটা কি আছে, তারপর 41 নম্বর বাক্যটা কি আছে পড়ুন। সারমেয়ঃ হুম, ক্ষেত্রম রক্ষতি। আবার পড়ুন। সারমেয়ঃ হুম, ক্ষেত্রম রক্ষতি। ক্ষেত্রম নয়, ক্ষেত্রম। ক্ষে ক্ষেত্রম ক্ষেত্রম। ক্ষেত্রম, জিভটা একদম মূর্ধার দিকে নিয়ে যেতে হবে, তবে উচ্চারণটা ঠিকঠাক হবে। ক্ষেত্রম। ক্ষেত্রম। আপনার হুম আপনি জিভটা দাঁতে ঠেকিয়ে বলছেন, ওই জন্য ক্ষেত্রম এরকম একটু শোনাচ্ছে, ঠিক আছে? ক্ষেত্রম রক্ষতি। রক্ষতি। আচ্ছা, এরপর যেটা আপনি করেছেন, তবতু প্রত্যয়ে আপনি একদম ঠিক লিখেছেন, সারমেয়ঃ ক্ষেত্রম রক্ষিতবান, কিন্তু রক্ষিতবান। তারপর কি লিখেছেন ত প্রত্যয়ে? হ্যাঁ, একটা ওই সারো মেন লিখেছি, ওখানে একটু মিস্টেক হয়ে গেছে। হুম ওখানে মিস্টেকটা ঠিক করলে কি হবে? সারো মেন হুম ক্ষেত্রম রক্ষিতম। তারপর কর্মণিতে হুম সারমেয়ন ক্ষেত্রম রক্ষতে। রাক্ষসী। তারপর 42 নম্বর যে বাক্য, যেগুলো ভুল আছে এগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে? তারপর দৈত্যাহ দেবম গণপতিম বিস্মরতি। হ্যাঁ। এখানে আপনি কি করেছেন, আসলে এখানে ধাতু কি আছে, বিস্মরতি এখানে ধাতু হচ্ছে স্মৃ ধাতু। স্মৃ ধাতুর অর্থ হচ্ছে স্মরণ করা, আর বিপূর্বক স্মৃ ধাতুর অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ঠিক আছে? হুম। এবার বলা হচ্ছে যখন স্মৃ ধাতু আছে রিকারান্ত, তার থেকে যখন ত প্রত্যয় হবে, তবতু প্রত্যয় হবে, তার যখন কর্মণি রূপ হবে, সেগুলো রূপগুলি কিরকম হবে মূল সেটি আমি ধাতু আপনাদের প্লাস। যে পিডিএফটা দিয়েছি সেখানে দেখবেন নিচে লেখা আছে স্মৃ স্মর্যাতে স্মৃতা স্মরণম স্মৃতিহি, এরকম লেখা আছে। তার সত্ত্বেও আপনি যখন চেঞ্জ সরি করেছেন। স্যার, আমার আসলে পিডিএফটা মানে আমি বুঝতে পারিনি আসলে। আহ, ও আমি দেখা হয়নি আসলে, এই জন্য।
আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো ইকারের জায়গায় কি হবে? রিকার হবে। বিস্মৃতবান, বিস্মৃতাহা। আর নিচেরটা আবার আপনি বিস্মারিতে, ওখানে দন্তস্বয়ময়ে জফলা করে দিয়েছেন, বিস্মিয়াতে হয়ে গেছে। রূপটা হবে বিস্মারিয়াতে। বয়েরই বয়ে হস্যইকার, হুম, দন্তস্বয়ময়ে অন্তস্তয়ে রেপ, তয়ে ইকার, বিস্মারিয়াতে। ঠিক আছে স্যার। তারপর তৃণানি অশ্বাः ভক্ষয়ন্তি, তৃণানি অশ্বাः ভক্ষয়িতবন্তি কি করে হলো? যদি এখানে ক্তবতু প্রত্যয় যদি পুংলিঙ্গের বিশেষণ হয়, তাহলে কার মতো রূপ হয় বলেছিলাম? কোন শব্দের মতো? আচ্ছা, ভগবত। ঠিক আছে। ক্তবতু প্রত্যয় ভুল হলে আমি এখন কিছু বলবো না, যেহেতু আমি এখনো ক্তবতু প্রত্যয়টা শেখাইনি। আজকে আমরা ক্তবতু প্রত্যয়টা শিখবো, ঠিক আছে? তাই ক্ত এবং তবতুতে যে ভুলগুলো হচ্ছে সেগুলো আমি এখন রাখছি, সেগুলো পরে আবার পড়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওগুলো আবার দেখবো, ঠিক আছে? কিন্তু কর্মণিতে আপনি কি করেছেন? তৃণানি অশ্বাः ভক্ষয়ন্তি, এটা কর্মণিতে কি করেছেন বলুন? তৃণৈঃ অশ্বাः ভক্ষন্তে। তৃণৈঃ অশ্বাः অশ্বাः ভক্ষন্তে। ভক্ষ্যন্তে। আচ্ছা, রাম ভাত খায়, সেটাকে আমি যদি বলি ভাত রামকে খায়, দুটো কি একই অর্থ হলো? না স্যার। অশ্ব তৃণ খায়, তৃণ অশ্ব খায়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ কিন্তু। কর্তা কর্ম দুটো পুরো আপনি চেঞ্জ করে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে সরি মাথা সরি। পায়ের দিকে চলে গেছে, পা মাথায় উঠে গেছে, এরকম ব্যাপার হয়ে গিয়েছে বাক্যটা। হ্যাঁ হ্যাঁ। কি হবে ঠিকটা বলুন এবার? তাহলে হবে অশ্বৈঃ হুম, অশ্বৈঃ হুম, আম, তৃণানি হুম। ভক্ষন্তি। ভক্ষন্তে। তারপর বলবন্তম দস্যুম তাড়য়ন্তি রক্ষকাः। বলবন্তম দস্যুম তাড়য়ন্তি রক্ষকাः। সেটাকে আপনি কর্মণিতে কি করেছেন? এটা একদম ঠিক আছে কর্মণিতে। তারপর ভগবান বিধি দীনবন্ধুম পশ্যতি, এখানেও কি করেছেন? ভগবত দীনবন্ধু। বন্ধুর বানানটা বর্গীয় ব হবে, অর্থাৎ পেট কাটা ব হবে, ঠিক আছে? দীনবন্ধুঃ দৃশ্যতে, ঠিক আছে, ঠিক আছে। তারপর আচ্ছা, এরপর যেটা আপনি করেছেন ৭ নম্বর যে বাক্যটা, বুধাহা মোক্ষম কাময়াতে, ওটার কর্মণি করেছেন কি? পড়ুন, ৭ নম্বর যে বাক্যটা করেছেন। বুধেন মোক্ষম কাম্যতে। ওখানে মোক্ষা শব্দ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ও আচ্ছা, তাহলে আহ, তাহলে বুধেন হুম, মোক্ষঃ হুম, কাম্যতে। কাম্যাতে। তারপর আচ্ছা, বাকিগুলো ঠিক আছে। ত এবং তবতু প্রত্যয়টা আমি এখন স্কিপ করছি, ঠিক আছে? যেহেতু ওটা আমরা এখনো ভালো করে দেখিনি, তাই ওটা এখন এই মুহূর্তে আমি বাদ দিচ্ছি। কিন্তু ভাববেন না ওটা এমনি রইলো, আমি পরে আবার দেখছি ওটা, ঠিক আছে? আগে পড়িয়ে নিই, তারপর ওটা আবার চেক করা হবে। আচ্ছা, ঠিক আছে। দীপান্বিতা ম্যাডাম, এবার আপনার গুলো। দীপান্বিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম, আপনি যেই হোমওয়ার্কটা পাঠিয়েছিলেন ওটা আপনার কাছে আছে তো? হ্যাঁ, আমি দেখছি, আমি জাস্ট জয়েন করলাম, এখন খুলছি এখন। আচ্ছা, ওখানে আপনি প্রথম যে বাক্যটা করেছেন 40 নম্বর বাক্য, মানবাহা মাহাতিম কীর্তিম হ্যাঁ অর্জতি, হ্যাঁ হ্যাঁ। ওখানে কর্মণিতে আপনি করেছেন মানবেনা মাহতি কীর্তি অর্জিয়তে। বাক্যটা কি ঠিক আছে? মহতি কীর্তি, আহ
মানে এখানে আমি বুঝেছি যেটা যে মানব মানব মহান কর্তব্য মানে কার্য করে এই হিসেবে মহতি কীর্তি করেছি। হ্যাঁ, স্যার, সেটা ঠিক আছে। মহতি এখানে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গের প্রথম আর একবচনে মহতি এই রূপই হয়, তাই আপনি মহতি লিখেছেন। হ্যাঁ কিন্তু ইকারান্ত স্ত্রীলিঙ্গ যে মতি শব্দ কিংবা যাই হোক গতি শব্দ ইত্যাদি হ্যাঁ যে কোনো একটা শব্দ ধরলে তার হ্যাঁ, প্রথম পুরুষের একবচনের রূপ কি হয়? মতিহি হয়, তাহলে হুম এটা কীর্তিহি হবে। হ্যাঁ হুম ভুলটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। বিসর্গ দেননি আপনি। বিসর্গ বিসর্গ না তো দেওয়া দিলে হয়নি। ওটা পদ হবে না। পদ না হলে আপনি বাক্যে প্রয়োগ করতে পারবেন না। কারণ অপদম না প্রয়ুঞ্জিত। যদি পদ না হয় তাহলে প্রয়োগ করা যাবে না। হুম, এখানে সন্ধি হয়ে অকারের লোপও হতে পারতো না। যেহেতু পরে হ্যাঁ অকার আছে, হ্যাঁ বিসর্গের সঙ্গে অকারের সন্ধি হলে সেটা রকার হয়ে যাবে। হ্যাঁ কীর্তির আরজিয়াতি এরকম হতো। ঠিক আছে? হ্যাঁ এটা হ্যাঁ একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, আর তবতু এবং ত প্রত্যয়গুলো আজকে আমি আরেকবার পড়াবো, তারপর ওগুলো আরেকবার চেক করা হবে। ঠিক আচ্ছা আছে? তারপর সারমেয়েনা ক্ষেত্রম রক্ষ্যতে, এটা একদম ঠিক করেছেন। তারপর দৈত্যেনা দেবঃ গণপতিঃ বিস্মর্যতে, ঠিক আছে। আম, অশ্বৈঃ তৃণানি ভক্ষ্যন্তে, ঠিক আছে এটা। তারপর রক্ষকৈঃ বলবন্তঃ দস্যুঃ তাড়য়তি। আচ্ছা, এরপর যে 56 নম্বর যে বাক্যটা করেছেন, বলবন্তম দস্যুম তাড়য়ন্তি রক্ষকাঃ। এখানে বলবন্তম এখানে মেন প্রাতিপদিক বা শব্দ কি আছে? বলবান মানে বলবৎ অ্যাকচুয়ালি। বলবৎ। হুম, বলবৎ শব্দের বলবন্তম এটা কোথাকার রূপ? এটা দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তির এক বচন। এক বচন। হ্যাঁ যেহেতু দস্যু এটার বিশেষণ, তাই দস্যুম এখানে দ্বিতীয়ার এক বচন আছে বলে বলবন্তম এখানেও দ্বিতীয়ার এক বচন হলো। হ্যাঁ কিন্তু আপনি যখন কর্মনীতে করেছেন প্রথমার এক বচনে কি হওয়া উচিত? যেহেতু দাস্যটা প্রথমার এক বচনে যাবে, হ্যাঁ বলবন্তম এটাও প্রথমার এক বচনে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা কি হওয়া উচিত ছিল? বলবান হবে এটা। হুম, রক্ষকৈঃ বলবান দস্যুঃ তাড়য়তি। আপনি ওটা বলবন্তঃ করে ফেলেছেন, বলবান্তঃ মানে করেছি, অকারান্ত হ্যাঁ রামর শব্দের মতো। মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাম শব্দের মতো করে দিয়েছিলাম। হুম। বাকিগুলো আপনার ঠিকই আছে। ঠিক আছে? আচ্ছা তো দীপান্বিতা ম্যাডাম, আর আপনি যেগুলো ঠিক করতে বললাম একটু ঠিক করে নেবেন। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, বাক্যগুলো করতে গিয়ে আপনাদের বিশেষ কোনো অসুবিধা নিশ্চয়ই হচ্ছে না? কারণ আশা করছি যেইভাবে বাচ্চাগুলো আপনাদের বোঝানো হয়েছে কর্মণি কর্তরি আর ভাবে, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরও যদি কিছু সমস্যা হয় তাহলে আমরা যাই পড়ি না কেন, যখনই সমস্যা হবে আপনারা জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? এমন নয় যে সমস্যা আপনাদের মনে আসছে কিন্তু ওগুলো জমিয়ে জমিয়ে রেখে রেখে শেষে ভুলে গেলেন, ওরকম যেন না হয়। ঠিক আছে? কারণটা বলছি, কারণ কর্মণি আর কর্তরি এখন থেকে আপনারা সংস্কৃত যেহেতু শিখেছেন, যেখানেই প্রয়োগ করতে যাবেন এগুলো পথের বাধা হবেই একদম। ঠিক আছে? কর্মণি প্রয়োগ, কর্তরি প্রয়োগ, এগুলো আপনার প্রতি পদে পদে বাধা হয়ে আসবে। ঠিক আছে? কোথায় কর্মণি প্রয়োগ আছে, কোথায় কর্তরি প্রয়োগ আছে। আমরা তো আপনাদের ভাষা শিখিয়ে দিচ্ছি, এখন যদি আপনারা ভাষা প্রয়োগ করতে যান কিংবা হয়তো কোনো একটা বই পড়তে গেলেন, সেখানে হয়তো এমন একটা বাক্য আছে যেটা কর্মণি আছে, আপনি সেটা কর্তরি যদি ভেবে নেন যে কর্তরি আছে দিয়ে বাক্যটার অর্থ করতে চান, কিংবা যদি ভেবে নেন যে কর্তরি আছে কর্মণি করতে হবে এরকম যদি ভেবে নেন, ঠিক আছে, তাহলে অন্যরকম অর্থ হয়ে যাবে। চিত্রিতা ম্যাডাম, মনে থাকে যেন কোনটা কর্তা কোনটা কর্ম একটু ভালো করে আগে থাকতে ঠিক করে নিতে হবে। তার জন্য আমি একটা সহজ উপায় বলেছিলাম, সবার প্রথমে ক্রিয়াপদকে খুঁজে বার করে তাকে কহ, কিম, কেনা, কস্मै, কস্মাৎ, কস্যা, কস্মিন এই 7টি দিয়ে প্রশ্ন করলে কোনটা কোন কারক আর কোনটা ষষ্ঠী বিভক্তি সেটা আমরা অতি সহজেই বুঝতে পারি। ঠিক আছে? এইটুকু সকলের মাথায় আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। আচ্ছা সৌমি ম্যাডাম, আপনি যেহেতু আগের আমার সম্ভবত দুটো ক্লাস মিস করেছেন,
তো ওখানে অনেকগুলো ভাইটাল জিনিস পড়ানো হয়েছিল। প্রথমত কারক বিভক্তি আমরা দেখেছিলাম। তার মধ্যেও তার আগে আমরা দেখেছিলাম তিং প্রত্যয় কি, সুপ প্রত্যয় কি, সুপ প্রত্যয়ে সুপ এইরকম নাম কেন দেয়া হয়েছে, তিং প্রত্যয়ের তিং এইরকম নাম কেন দেওয়া হয়েছে, তিং প্রত্যয় কতগুলি আছে, সুপ প্রত্যয় কতগুলি আছে, তিং প্রত্যয়ের মধ্যে আবার ৯টা আত্মনেপদ প্রত্যয়, ৯টা পরস্ময় পদ প্রত্যয়। ঠিক আছে? তারপর কারক কিভাবে নির্ণয় করতে হয়। তারপর আমরা দেখেছিলাম বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে বাংলায় প্রয়োগ করি কর্তৃবাচ্য, কর্মবাচ্য ইত্যাদি, সংস্কৃতে কিন্তু কর্তৃবাচ্যিয়া আর কর্মবাচ্যিয়া এই দুটি শব্দ অসাধু শব্দ, অর্থাৎ এগুলো সংস্কৃত ব্যাকরণের দ্বারা সিদ্ধ করা যায় না কখন। কর্মবাচ্য আর কর্তৃবাচ্য এই দুটি শব্দ সংস্কৃতে কোনোদিন ব্যবহার করা যেতে পারে না, কারণ এগুলো হচ্ছে এক একটা অসাধু শব্দ। তার পরিবর্তে আমরা কর্তারি আর কর্মণি এই দুটো শব্দ ব্যবহার করতে হবে, এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে? কর্তৃবাচ্যের জন্য সংস্কৃতে কর্তারি শব্দ আর কর্মবাচ্যের জন্য সংস্কৃতে কর্মণি শব্দ ব্যবহার করতে হয়। তারপর কর্তরিতে কি কি নিয়ম আছে কর্তৃবাচ্যের ক্ষেত্রে, কর্মণিতে কি কি নিয়ম আছে, ভাবেতে কি কি নিয়ম আছে, সেগুলো আমরা এক একটি বাক্য দেখে দেখে প্র্যাকটিস করেছিলাম। এবং আপনাদের একটা প্র্যাকটিস সেট দিয়েছি আমি, যেখানে অনেকগুলো বাক্য আছে। তো সেগুলো দেখে আমি আপনাদের বলেছিলাম যে যতটা সম্ভব পারা যায় সপ্তাহে 10টা কিংবা 15টা করে বাক্য অভ্যাস করতে, তাহলে কর্তরি কর্মণি বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো আপনি একটু সময় করে এই জিনিসগুলো একটু কভার করে নেবেন, নাহলে পরীক্ষায় তো এগুলোই মেনলি থাকবে, এগুলোই তো আসল জিনিস পরীক্ষার প্রশ্ন হিসেবে দেওয়ার জন্য। তো অবশ্যই এগুলো আপনি আপনার সময় মতো দেখে নেবেন। আর পরীক্ষার বিষয়ে এখন আমাদের কাছে কোনো নোটিশ কিংবা কিছু নেই। ধরে রাখুন ডিসেম্বরের শেষ পর্যন্ত এখন ভালোভাবে ক্লাস হবে আপনাদের। ঠিক আছে? হয়তো জানুয়ারির ফার্স্ট উইক আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? এখনো কোনো অফিসিয়াল কোনো নোটিশ নেই, তাই পরীক্ষা নিয়ে এখনই কোনো ভয় পাওয়ার কিংবা চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু অবশ্যই যেগুলো পড়ানো হয়েছে সেগুলো যেন ভালো করে আপনি আরেকবার রেকর্ডিং গুলো শুনে নেবেন। আর সেখানে যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই পার্সোনালি কিংবা গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, তো নিশ্চয়ই। ধন্যবাদ। এতটুকু বলার পর এবার আমরা তাহলে আজকের যেগুলো পাঠ্য বিষয় আমাদের সেগুলো শুরু করি। তো প্রথমে স্তবতু প্রত্যয়। স্তবতু প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ যেই যেই জিনিসগুলো সেগুলো আমি আগেই বলে দিয়েছি, যখন আমরা কর্মণি কর্তরি পড়েছি তখনই আমি বলেছি যে কর্তরি অর্থাৎ কর্তৃবাচ্যে স্তবতু প্রত্যয় হয়, তাই কর্তরি বা কর্তৃবাচ্যের যা যা নিয়ম সমস্ত নিয়ম স্তবতু প্রত্যয়ের ক্ষেত্রে হবে। আর ক্ত প্রত্যয় যেহেতু কর্মণি হয়, তাই কর্মবাচ্যের যেই যেই নিয়ম সেই নিয়ম ক্ত প্রত্যয়ের ক্ষেত্রে হবে। ঠিক আছে? এখন কর্তৃবাচ্যের কি নিয়ম, কর্মবাচ্যের কি নিয়ম, তার জন্য বলা হয়েছিল যে কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয়। উক্ত হওয়া মানে আমি বলেছিলাম প্রাধান্য পাওয়া বা প্রধান হওয়া, বাক্যে প্রধান হওয়া। ঠিক আছে? তো কর্তৃবাচ্যে কর্তা বাক্যে প্রধান হয় বা উক্ত হয়। যেটা উক্ত হয় বা যেটা প্রধান হয় সেখান থেকে সবসময় প্রথমা থাকে এবং ক্রিয়াপদ তাকে অনুসরণ করে। এটা একদম ভালো করে মাথায় বসিয়ে নিতে হবে। ঠিক আছে? যেটা উক্ত হয় কিংবা যেটা প্রধান হয় বাক্যে, ক্রিয়াপদ তাকে অনুসরণ করে। এখন কর্তৃবাচ্য কেন বলা হচ্ছে, কারণ কর্তা সেই বাক্যে প্রধান। কর্মবাচ্য কেন বলা হচ্ছে, কর্ম সেই বাক্যে প্রধান। যেই বাক্যে যেটা কর্তৃবাচ্য সেখানে কর্তা প্রধান হবে, যেটা প্রধান বা উক্ত সেটা প্রথমায় থাকবে, তাহলে কর্তৃবাচ্যে কর্তা প্রথমাতে থাকে, এবং যেটি উক্ত হবে এবং যেখান থেকে প্রথমা বিভক্তি থাকবে ক্রিয়াপদ তাকে অনুসরণ করবে। তাহলে ক্রিয়াপদ সবসময় কর্তাকে অনুসরণ করবে কর্তৃবাচ্যে। বাকি যত কারক আছে যার যেই বিভক্তিতে থাকার কথা সে সেই বিভক্তিতেই থাকে। ঠিক আছে? কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি থাকে, করণ কারকে তৃতীয়া বিভক্তি, সম্প্রদানে চতুর্থী বিভক্তি, অপাদানে পঞ্চমী। এইভাবে যেই কারক থেকে যেই বিভক্তি থাকার কথা সেই কারক থেকে সেই বিভক্তি থাকে।
কর্মবাচ্যে ঠিক তার উল্টোটা, কর্মবাচ্যে কর্ম প্রধান হয় বা উক্ত হয়। কর্ম উক্ত এবং প্রধান হওয়ার কারণে কর্ম থেকে প্রথমা হবে, ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে এবং বাকি যেই সমস্ত কারক যার যেখান থেকে থাকার কথা সে সেখান থেকেই থাকবে। ঠিক আছে, তো কর্তৃকারক থেকে তৃতীয়া বিভক্তি হয়, তাই কর্তৃকারক কর্মবাচ্যে তৃতীয়াতে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে করণকারক। কর্মকারক তো উক্ত হয় বা প্রধান হয়, তাই কর্ম থেকে প্রথমা হবে, করণ থেকে তৃতীয়া হবে, সম্প্রদান থেকে চতুর্থী হবে, অপাদান থেকে পঞ্চমী হবে এবং অধিকরণ থেকে সপ্তমী হবে। ঠিক আছে, এটা একটা মনে রাখা সহজ উপায় আমি বলে দিচ্ছি। আমরা ইংরেজিতেও যখন অ্যাক্টিভ আর প্যাসিভ করি সেখানে আমরা দেখেছি যে সাবজেক্টটা কর্তৃবাচ্যে অর্থাৎ অ্যাক্টিভে সাবজেক্ট সাবজেক্টই থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে এবং তারপর ভার্ব ইত্যাদি হয়। আর কর্মবাচ্যের ক্ষেত্রে অর্থাৎ প্যাসিভ ভয়েসে কি হয়, কর্তাটা কিন্তু অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় এবং কর্তার আগে একটা বাই বসে। বাই মানে কি, দ্বারা। সেই নিয়মটাই কিন্তু আপনারা বলতে পারেন যে সংস্কৃতেও ওই একই ধরনের নিয়ম আছে। ঠিক আছে, যে কর্তা তৃতীয়াতে চলে যাবে। ঠিক আছে, তৃতীয়াতে যাওয়া মানেই দ্বারা, দিয়া ইত্যাদি অর্থ চলে আসবে। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের সামান্য নিয়ম আমি বললাম। এরপর বলা হয়েছিল তবতু প্রত্যয় কর্তৃবাচ্য নিয়ম অনুযায়ী হবে। তাহলে তবতু প্রত্যয় যেহেতু কর্তৃবাচ্যে হবে বা কর্তরি হবে, কর্তৃবাচ্যের যা যা নিয়ম সেই সব নিয়ম বাক্যে অনুকরণ করতে হবে। তো কর্তৃবাচ্যে কর্তা প্রথমাতে থাকবে আর ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে। এখানেও সেম, তবতু প্রত্যয়ান্ত যে শব্দটা হবে সেটা কর্তাকে অনুসরণ করবে। এখন কর্তা যদি পুংলিঙ্গ হয় তাহলে তবতু প্রত্যয়ান্ত শব্দও পুংলিঙ্গ হবে, কর্তা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তবতু প্রত্যয়ান্ত শব্দও স্ত্রীলিঙ্গ হবে, আর কর্তা যদি নপুংসক লিঙ্গ হয় তাহলে তবতু প্রত্যয়ান্ত শব্দও নপুংসক লিঙ্গ হবে। ঠিক আছে, এবার সেগুলো আমরা একে একে ভালো করে দেখব। তো সংস্কৃতে তবতু প্রত্যয়কে নিষ্ঠা এই নাম দেয়া হয়েছে। ঠিক আছে, আমরা সংস্কৃত ব্যাকরণে তবতু প্রত্যয়কে সব জায়গায় তবতু তবতু এরকম পাবো না, কি পাবো, নিষ্ঠা। ঠিক আছে, যেমন আমার নাম সৌরভ, তো সৌরভ বললে আমি যেমন উপস্থিত হব সেরকমই নিষ্ঠা বললে তবতু প্রত্যয় উপস্থিত হবে। শুধুমাত্র যে তবতু প্রত্যয় নিষ্ঠা সংজ্ঞা তা নয়, তবতু প্রত্যয় এবং ত প্রত্যয় দুটি প্রত্যয়ের একসঙ্গে নিষ্ঠা এই নামটি দেওয়া হয়েছে। কোথায়, পাণিনীয় ব্যাকরণে। ঠিক আছে, সংজ্ঞা ইত্যস্য অর্থঃ নাম, অর্থাৎ সংজ্ঞা এটির অর্থ হলো নাম। ঠিক আছে, তাহলে তবতু প্রত্যয় নিষ্ঠা সংজ্ঞা মানে হচ্ছে তবতু প্রত্যয়ের নিষ্ঠা নাম দেওয়া হয়েছে। यथा लोके कस्यचित् नाम रामः अस्ति चेत् রাম ইতি তস্য সংজ্ঞা अस्ति। যেমন ব্যবহারে যদি কারো নাম রাম হয় তাহলে রাম হলো তার সংজ্ঞা। ঠিক আছে, তাহলে সংজ্ঞা এবং নাম হলো সমার্থক শব্দ। তবতু প্রত্যয়ঃ কর্তারি ভবতি, এটা আমি বলেছি আগেই আপনাদের যে তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়। তবতু প্রত্যয়স্য অর্থঃ অতীতকালঃ, অর্থাৎ পাস্ট টেন্স বোঝাবার জন্য তবতু প্রত্যয় হয়। ঠিক আছে, আমরা যখন লকার পড়েছিলাম, কোন কোন লকার অতীতকালের জন্য হয় বলেছিলাম? লং লকার হয় অতীতকালের জন্য। হ্যাঁ, লং লকার হয়। লং লকারটা প্রসিদ্ধ বলে ওটা মনে আছে, অপ্রসিদ্ধ আরো দুটো লকার ছিল। আমি বলে দিলাম যে 3টে লকার, কিন্তু কি কি লকার সেটা বলতে হবে আপনাদের, কারণ আমরা লকার খুব বিস্তরে অর্থ ভেঙে ভেঙে দেখেছিলাম, কোন লকারের কি অর্থ, কি বিশেষত্ব ইত্যাদি সমস্ত বোঝানো হয়েছিল আপনাদের। লং আর লুংটাই মনে আছে। লং লুং আর একটা আছে। লং লকার তো অনদ্যতন ভূতকাল, লুং হচ্ছে অদ্যতন ভূতকাল।
আর একটা ভাগ ছিল, মনে করুন পরোক্ষ আর প্রত্যক্ষ বলে দুটো জিনিস বলেছিলাম। লং লকার হচ্ছে প্রত্যক্ষ অনদ্যতন ভূতকাল, অর্থাৎ যেটা আমরা দেখেছি এবং আজকে হয়নি সেটা বোঝাবার জন্য লং লকার। লং লকার হচ্ছে অদ্যতন ভূতকাল, মানে আজকে যেটা হয়েছে সেটার জন্য। আর যেটা আমরা প্রত্যক্ষ করিনি কিন্তু আগে হয়েছে সেটার জন্য কোন লকার ছিল? লিড লকার। হ্যাঁ, লিট লকার। তাহলে লিট লকার হচ্ছে পরোক্ষ ভূতকাল, অর্থাৎ যেটা আমরা দেখিনি কিন্তু অনেকদিন আগে হয়ে গিয়েছে বা আজকের আগে হয়েছে। লং লকার হচ্ছে যেটা আমরা দেখেছি এবং আজকের আগে হয়েছে। আর লং লকার হচ্ছে যেটা আজকে হয়ে গিয়েছে সেটার জন্য। ঠিক আছে? তাহলে এই সমস্ত লকার যখন আমরা ব্যবহার করব না, ঠিক আছে, তখন আমরা অতীতকাল রূপ অর্থ বোঝাবার জন্য আমরা কোন প্রত্যয়ের ব্যবহার করতে পারি? ক্তবতু অথবা ক্ত, দুটি প্রত্যয় কিন্তু অতীতকাল অর্থে হয়। ক্তবতু প্রত্যয় অতীতকাল অর্থে হয় আর ক্ত প্রত্যয় অতীতকাল অর্থে হয়। এবং তবতু এবং ক্ত প্রত্যয়ের একই সংজ্ঞা ব্যাকরণে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠা সংজ্ঞা। ঠিক আছে? তাহলে প্রথম স্লাইডে যা যা বলা হলো, এখানে কারো কিছু প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এরপর আপনাদের সম্ভবত তবতু এবং সপ্রত্যয় শুভদীপ স্যার পড়িয়েছেন আগেও। তো আমি একটু মানে যে জিনিসটা আপনারা পড়েছেন সেখানের মধ্যেও কিছু কিছু বিশেষ জিনিস থাকে যেগুলো ব্যাকরণের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো উনি হয়তো এই জিনিসগুলো বলেননি আপনাদের, অথবা বললেও এগুলো আর একবার আপনারা দেখুন। ঠিক আছে? কারণ এগুলো খুবই জানার বিষয় একটা। এখন বলা হচ্ছে যে আমরা দেখেছি ক্রি ধাতু তবতু প্রত্যয় কৃতবৎ রূপ হচ্ছে, হ্রি ধাতুর তবতু প্রত্যয় হৃতবৎ হচ্ছে। ঠিক আছে? তারপর পুংলিঙ্গ হলে কৃতবান, স্ত্রীলিঙ্গ হলে কৃতবতী, অথবা নপুংসকলিঙ্গ হলে কৃতবৎ, এরকম রূপ হয়। এখন আপনাদের মনে কখনো প্রশ্ন এসেছে নাকি জানি না যে তবতু প্রত্যয় তো তবতু এইরকম একটা প্রত্যয়, সেটা যদি ক্রি ধাতুর পর হয় তাহলে তবৎ অংশটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা আপনাদের মাথায় এসেছে নাকি জানি না, কিন্তু আসার কথা এই প্রশ্নটা। কারণ প্রত্যয় তবতু, কিন্তু আমরা প্রয়োগ করেছি কি কৃতবৎ। প্রত্যয় হচ্ছে ক্ত, কিন্তু আমরা বলছি কি কৃত। ঠিক আছে? কৃক্ত বলছি না, কিন্তু বলছি কৃত। এখানেও সেম, কৃক তবতু বলছি না, কিন্তু কি বলছি? কৃতবৎ বলছি। কেন বলছি? এটা একটা সাধারণ প্রশ্ন। তো সেটার জন্য বলা হচ্ছে যে প্রত্যয়গুলো আসলে আমরা যেরকম দেখতে পাই, ঠিক আছে, তবতু, ক্ত, ক্তোয়া বলে একটা প্রত্যয় আছে, তুমন বলে একটা প্রত্যয় আছে, লিয়াপ বলে একটা প্রত্যয় আছে, তারপর হচ্ছে ত্রিচ বলে একটা প্রত্যয় আছে। এই সমস্ত প্রত্যয়গুলোর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেরকম পড়ছি ব্যবহারে কিন্তু সেরকমই করছি না। ঠিক আছে? তাহলে এটির কারণ কি? তো এটির কারণ হচ্ছে ব্যাকরণে প্রত্যয়ের কিছু কিছু অক্ষরকে বাদ দিয়ে প্রয়োগ করার নিয়ম আছে। ঠিক আছে? যেই অক্ষরগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে ঈদ বর্ণ বলা হচ্ছে। আপনারা কিন্তু ঈদ বর্ণ আরেকবার শুনেছেন আমার মুখ থেকে, আমি যখন আপনাদের ওই লকার বিষয়ে পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে আহ লকার কেন বলা হচ্ছে, কারণ লং, ওখানে যে মকারটা আছে সেটার ইত হয়, অর্থাৎ সেটার লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ল পড়ে থাকে। লটের ক্ষেত্রেও টকারটার ইত হয়ে গিয়ে শুধুমাত্র ল পড়ে থাকে। তাই যেহেতু সমস্ত সমস্ত লং, লিট, লুট ইত্যাদি যত কিছু আছে সবের ক্ষেত্রে শুধুমাত্র লকারই পড়ে থাকে, তাই ওই 10টার একটা কমন নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে লকার। ঠিক আছে? তাহলে ঈদ বর্ণ মানে হচ্ছে কি লোপ হয়ে যায় বা যেগুলোকে আমরা প্রয়োগ করি না। এখন দেখুন তবতু প্রত্যয়কে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাই? প্রথমে হচ্ছে কয়ে হসন্ত, তারপর তয়ে হসন্ত, তারপর অ, ত, তারপর কে ভাঙলে আমরা কি পাচ্ছি? বয়ে হসন্ত অ, ব। তারপর তুকে ভাঙলে আমরা কি পাচ্ছি? তয়ে হসন্ত উ। তাহলে তবতুকে যদি আমরা ভাঙি টোটাল 7টা অক্ষর পাচ্ছি, ক, ত, অ, ব, অ, ত, উ। ঠিক আছে?
এর মধ্যে প্রথম যে ককার আর অন্তিম যে উকার, এই দুটোর কি হয়ে যায়, লোপ হয়ে যায়। ঠিক আছে, আদিমহ ককারः অন্তিমহ উকারः চ লুপ্যতে, অর্থাৎ প্রথম ককার এবং অন্তিম যে উকার আছে সেগুলো লোপ হয়ে যায়। তাহলে ককার আর উকারকে বাদ দিলে আমরা কি কি পাচ্ছি, তয় হসন্ত অ ত, বয় হসন্ত অ ওয়া, আর তয় হসন্ত তবৎ। ঠিক আছে, সেই জন্য দেখুন, যেহেতু তবতু প্রত্যয়ে শুধুমাত্র তবৎ অংশ পড়ে থাকে, তাই ক্রি ধাতু থেকে তবতু করলে আমরা তবতু পুরোটা না যোগ করে শুধু তবৎ যোগ করব। কারণ কি, তবতুর প্রত্যয়ের প্রথম ককার আর শেষের যে উকার সেগুলোর ঈদ সংজ্ঞা হয় বা সেগুলো লোপ হয়ে যায়, সেই জন্য শুধুমাত্র তবৎ প্রয়োগ করব আমরা। কৃতবৎ, হৃতবৎ, দৃষ্টবৎ, খাদিতবৎ, ধৃতবৎ, গতবৎ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছেন এটা সকলে? হ্যাঁ স্যার। ম্যাডাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কঠিন লাগছে না তো? না না। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে তবতু প্রত্যয়ান্ত যে শব্দটা সেটা বিশেষণ হয়। বিশেষণ মানে কি, বিশেষ্য যেই লিঙ্গ যেই বচন যেই পুরুষ থাকবে, বিশেষণেরও সেই লিঙ্গ সেই বচন সেই পুরুষ থাকতে হবে। ঠিক আছে, এখন দেখুন তাহলে তবতু প্রত্যয়ান্ত শব্দ অর্থাৎ কৃতবৎ শব্দ। তবতু প্রত্যয় কিন্তু একটা কৃত প্রত্যয় যেটা ধাতুর পর হয়। তাহলে ক্রি ধাতুর পর এই যে তবতু প্রত্যয়টা হলো, তার থেকে নিষ্পন্ন যে কৃতবৎ, এটা কিন্তু আর ধাতু থাকছে না, এটা কি হয়ে যাচ্ছে, শব্দ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ধাতুর পর প্রত্যয় যোগ হয়ে কেউ বলতেই পারে যে সেটা কি করে শব্দ হচ্ছে, কিন্তু ক্রি ধাতুর পর তবতু যে প্রত্যয়টা হচ্ছে তারপর যে কৃতবৎ শব্দটা নিষ্পন্ন হচ্ছে সেটা শব্দ রূপের মতো হয়ে যাবে। ঠিক আছে, সেটা ধাতু থাকবে না, যেহেতু শব্দ রূপের মতো হয়ে যাবে তাই বিশেষণ জিনিসটা আসবে। যদি পুংলিঙ্গ হয় তাহলে পুংলিঙ্গক ভগবৎ শব্দের মতো রূপ হবে। স্ত্রীলিঙ্গক তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গক যে নদী শব্দ আছে তার মতো হবে। নপুংসক লিঙ্গক তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ তকারান্ত নপুংসক লিঙ্গক যে জগৎ শব্দ আছে তার মতো হবে। ঠিক আছে, পুংলিঙ্গ যদি হয় তাহলে ভগবান শব্দের মতো হবে। তাহলে দেখুন এখানে কৃতবৎ হচ্ছে, অথবা খাদিতবৎ যদি আমরা ধরি, খাদ ধাতু থেকে তবতু পড়লে খাদিতবৎ হচ্ছে, তাহলে খাদিতবৎ এটা রূপ কিরকম হবে যদি পুংলিঙ্গ হয়, খাদিতবান, খাদিতবন্তৌ, খাদিতবন্তঃ, খাদিতবন্তম, খাদিতবন্তৌ, খাদিতবতঃ, খাদিতবতা, খাদিতবদ্ভ্যাম, খাদিতবদ্ভিः, খাদিতবতে, খাদিতবদ্ভ্যাম, খাদিতবদ্ভ্যः। ঠিক আছে, অর্থাৎ ধরুন আপনাকে কেউ বলল যে যেই রাম কাল ভাত খেয়েছিল সেই রামের জন্য একটি মিষ্টি নিয়ে যাও। ঠিক আছে, বাক্যটা লিখুন সকলে, যেই রাম কাল ভাত খেয়েছিল তার জন্য একটি মিষ্টি নিয়ে যাও, এরকম যদি বাক্য দেওয়া হয়, ঠিক আছে, তাহলে তার অনুবাদ কি করে করবেন? এটা হচ্ছে বাক্য। ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন?
হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে যেই রাম গতকাল ভাত খেয়েছিল তার জন্য মিষ্টি নিয়ে যাও। এটাকে যদি অনুবাদ করতে যান তাহলে কি করতে হবে? এখন যদি ধরুন আমরা তবত প্রত্যয় ধরুন আমরা জানি না, তাহলে যদি আমরা অনুবাদ করতে যাই তাহলে কি বলতে হবে? ইয়াহা রামাহা হ্যাহা। ভাত খেয়েছিল, তাহলে কি খেয়েছিল? ভাত খেয়েছিল, তাহলে ভাত কর্ম অন্নম। তারপর খেয়েছিল, এখানে লং লকার প্রয়োগ করতে হবে, তাহলে কাল খেয়েছিল এবং প্রত্যক্ষ সেটা, তাহলে অখাদত। ইয়াহা রামাহা হ্যাহা অন্নম অখাদত তস্मै একম মিষ্টান্নম নয়তু। তার জন্য একটি মিষ্টি নাও বা নিয়ে যাও। কত বড় করতে হচ্ছে সেন্টেন্সটা, ঠিক আছে? কিন্তু যখনই আমরা এটা নিয়ে তবতু প্রত্যয়ে প্রয়োগ করব, এখন দেখুন তবতু প্রত্যয়ে যখন আমরা প্রয়োগ করব তাহলে প্রথমত এই যে খেয়েছিল এখানে অতীতকাল আছে দেখে, তাহলে আমরা এখানে খাদ ধাতুর পর তবতু প্রত্যয় করে যে খাদিত বত হয় সেই মেন প্রাতিপদিকটাকে ধরবো। এখন কে খেয়েছিল? রাম খেয়েছিল, তাহলে রামের বিশেষণ হবে এই খাদিতবৎ অর্থাৎ তবতু প্রত্যয়ান্ত শব্দটা। রাম যেহেতু পুংলিঙ্গ আছে তাহলে এখানে কি হবে? রামহা। ঠিক আছে, পুংলিঙ্গ হলে এখানে কি হয়ে যাবে? খাদিতবান। ভগবান শব্দের মতো, এই ভগবত শব্দের মতো হবে, তাই রামহা খাদিতবান। ঠিক আছে, এবার দেখুন এই যে পুরো বাক্যটা আছে এখানে কি বলা হচ্ছে? রামের জন্য একটি মিষ্টি নিয়ে যাও, এটা হচ্ছে মেন বাক্যের অংশ। ঠিক আছে, রামের জন্য একটি মিষ্টি নিয়ে যাও। কিন্তু সেই রামটার বিশেষণ বলার জন্য এতখানি অংশ বলা হচ্ছে, যেই রাম গতকাল ভাত খেয়েছিল তার জন্য এতখানিটা কেন বলা হচ্ছে? রামের বিশেষণের জন্য। তাহলে দেখুন এখানে আমরা এটাকে, এই বাক্যটাকে এইভাবে অনুবাদ না করে ইয়াহা রামাহা হ্যাহা অন্নম খাদিতবান তস্मै রামায় একম মিষ্টান্নম নয়তু। এত বড় বাক্য না করে আমরা যদি এরকম বলি যে হ্যাহা অন্নম খাদিতবতে রামায় একম মিষ্টান্নম নয়তু, তাহলে কেমন হয় বাক্যটা? হ্যাহা অন্নম খাদিতবতে রামায় একম মিষ্টান্নম নয়তু। বুঝতে পারলেন? হ্যালো, হ্যাঁ, বুঝেছি। এত লেটে মানে বুঝতে অসুবিধা হলে বলুন, না হলে আমি আর একবার না, বলবো। আমি আসলে লিখছিলাম এটা, সেই জন্য। আচ্ছা আচ্ছা, দীপান্বিতা ওই ম্যাডাম আপনি, খাদিত বতে কেন হলো? হ্যাঁ আমি সেটাই বলবো এখন। হুম। খাদিত বতি কেন হলো? দেখুন প্রথমত এখানে লং লকারের অর্থ বোঝাতে হবে, ঠিক আছে, তার জন্য তবতু প্রত্যয়টা নেওয়া হলো। এখন যে খেয়েছিল তার জন্য, তাহলে দেখুন যে খেয়েছিল তার জন্যই মিষ্টিটা দেওয়া হচ্ছে, তাহলে অতীতকাল অর্থ বোঝাতে গেলে তবতু প্রত্যয় করতে হবে এবং তার জন্য এই অর্থটাকে বোঝাতে গেলে আমাদের চতুর্থীর এক বচন আনতে হবে। ঠিক আছে, তাহলে তবাতু প্রত্যয়ের দ্বারা অতীতকালকে বোঝানো হলো অর্থাৎ আগে যে খেয়েছিল, আর এখানে যে চতুর্থী হলো তার দ্বারা রামায়া এটা বিশেষণ করা হলো। ঠিক আছে, তাহলে খাদিতবতে রামায়া অর্থাৎ যে খেয়েছিল সেই রামের জন্য। ঠিক আছে, যদি আমি বলি খাদিতবতঃ রামাত, তাহলে কি হবে? যে খেয়েছিল সেই রামের থেকে। ঠিক আছে, যদি বলি খাদিতবতী রামে অর্থাৎ যে খেয়েছিল সেই রামেতে। ঠিক আছে, অথবা যদি বলি খাদিতবন্তম রামম পশ্য অর্থাৎ যেই রাম খেয়েছিল সেই রামকে দেখো। ঠিক আছে,
এইভাবে ঠিক তাহলে দেখুন মানে বিশেষ্য যেই বিভক্তি যেই কারক যেই বচনে আছে বিশেষণ হিসেবে কিন্তু তবত প্রত্যয়ান্ত শব্দটারও সেই রকম ভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এবং তবত প্রত্যয় যেহেতু অতীতকালে হয় তাই তবত প্রত্যয়ান্ত যে শব্দ তার দ্বারা অতীতকাল রূপ অর্থ বিবক্ষিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ভাত খেয়েছিল যে সেই রামের জন্য দাও, তাহলে খাদিতবৎ মানে হচ্ছে স্যার যে ভাত খাদিত খেয়ে, বতী হবে? হ্যাঁ সপ্তমীর এক বচনে কি হয়, ভগবতী হয় তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ তাহলে খাদিতবতী রামে, এখানে আমি দীর্ঘ ইকার করিনি, হ্রস্ব ইকার আছে। ভগবতী, ভগবতোহ, ভগবৎসু, ঠিক আছে। সেরকমই খাদিতবতী, খাদিতবতোহ তখন রামায়োহ হয়ে যেত, আর খাদিতবৎসু করলে রামেশু হতো, ঠিক আছে। বুঝতে পেরেছেন দীপান্বিতা ম্যাডাম, স্পষ্ট হয়েছে কেন হ্যাঁ খাদিতবতে চতুর্থী হলো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে যেহেতু সেই জন্য। হ্যাঁ বিশেষণ, জন্যে না, মানে যেহেতু হ্যাঁ হ্যাঁ, মানে বিশেষ্যের রামায়ণ তো ওই বিশেষণ। চতুর্থী হবে, ওটার বিশেষণ হিসেবে খাদিত বলতে হয়েছে। হুম হুম হুম। এবং তবত প্রত্যয় যেহেতু অতীতকালে হয় তাই অতীতকাল রূপ অর্থটাও কিন্তু এখানে বলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্যার বলছি হুম খাদিতবতী রাম, তো এখানে ভগবত শব্দের সপ্তমী করলেন আর রামিয়াটা তাও সপ্তমী করলেন, কিন্তু হুম। তার আগে যেটা যে খেয়েছিল তার থেকে, যে রাম খেয়েছিল তার থেকে, সেটা খাদিতবতঃ রামাত কেন করলেন? ভগবতের তৃতীয়া তো ভগবতা হয়, তাহলে খাদিতবতঃ হতো না? রামের থেকে হলে কোন বিভক্তি হবে? থেকে, হইতে ইত্যাদি চতুর্থী, অর্থ কোন? পঞ্চমী। সরি হ্যাঁ পঞ্চমী। পঞ্চমী হয়, তাহলে রামাত, আমি তো রামাতই লিখেছিলাম, খাদিতবতঃ রামাত। আচ্ছা হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, ভগবত শব্দের পঞ্চমীর এক বচনে কি হয়? ভগবতঃ, ভগবত, হ্যাঁ সেই হ্যাঁ জন্য বুঝেছি। খাদিতবতঃ রামাত। বুঝতে পেরেছেন? এখানে ভগবতী, ঠিক আছে। স্ত্রীলিঙ্গে হলে দীর্ঘ ইকারান্ত নদী শব্দের মতো রূপ হবে, ঠিক আছে। ধরুন এখানে বলা হলো যে একটা এখান থেকে নিন দত্তবৎ শব্দ, ঠিক আছে। দা ধাতু থেকে তবত প্রত্যয় করে দত্তবৎ হয়, তার স্ত্রীলিঙ্গের রূপ কিরকম হবে? দত্তবতী, দত্তবত্যৌ, দত্তবত্যাহ, দত্তবতীম, দত্তবত্যৌ, দত্তবতীহি, দত্তবত্যাহ। সরি এখানে বিসর্গটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, তৃতীয়ার এক বচনে নদ্যা হয়, তাই দত্তবত্যা, দত্তবতীভ্যাম, দত্তবতীভিহি, দত্তবত্যৈ, দত্তবতীভ্যাম, দত্তবতীভ্যঃ, দত্তবত্যাহ, দত্তবতীভ্যঃ, সরি এখানে দত্তবতীভ্যাম, দত্তবতীভ্যঃ, দত্তবত্যাহ, দত্তবত্যোঃ, দত্তবতীনাম, দত্তবত্যাম, দত্তবত্যোঃ, দত্তবতীষু, দত্তবতী, দত্তবত্যৌ, দত্তবত্যঃ। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। এবার তাহলে আমি একটা বাক্য দিই, এটাকে আপনারা কি হবে বলুন দেখি। শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। আমি ধরুন একটা বাক্য দিচ্ছি আপনাদের যে
ঠিক আছে, এইরকম যদি বাক্য হয়, গীতবৎ শব্দ, ঠিক আছে, গই ধাতু থেকে তবতু করলে গীতবৎ হয়। তার যদি আমরা এবার বিশেষণ হিসেবে এই বাক্যটা করি, কি হবে বলুন দেখি? গীতাবতীম মহিলাহা, ডাকুনকে কি হবে? আহ্বায়েতু। আহ্বায়তু। ভালো করে ভেবে বলুন কিন্তু। স্যার মহিলা আমি হয়। হ্যাঁ বলুন। গীতম গীতবতঃ যুবতীঃ আহ্বয়ন্তু। গীতম, শুধু গীত গীতবতীহি বললেও হবে। গীতবতীহি, তারপর আহ, আমি আমি যেটা করেছি ওটা বলছি যে গীতম গীতবতঃ যুবতীঃ আহ্বয়ন্তু। গীতাবতাহ করেছেন। কারণ মানে যে অনেকগুলো আর কি, আমি বহু বচন তো সেই জন্য। কিন্তু আমি কি বলেছি, স্ত্রীলিঙ্গ হলে নদী শব্দের মতো রূপ ও হবে। সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে গীতম বতিঃ যুবতীঃ আহ্বয়ন্তু। আহ্বায়তু, ডাকুন বলতে একজন কি বলা হচ্ছে, আহ্বায়তু। ঠিক আছে ঠিক তাহলে আছে। হ্যাঁ। হুম তাহলে একটু ভুল হয়েছিল, ওটা কারেকশন করে নিন। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম, আপনার কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি তো বহু বচনের জায়গায় এক বচন করে দিয়েছিলাম, গীতাবতীম করে দিয়েছিলাম। হুম বহু বচন করতে হবে। হুম। এটা কিন্তু এবার যত আপনি আগিয়ে আগিয়ে যাবেন, সব জায়গায় কিন্তু এই বিশেষ্য বিশেষণ আপনার মানে পিছন ছাড়বে না। ঠিক আছে। হ্যাঁ। মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, একবচন, দ্বিবচন, বহুবচন, এত কিন্তু কিছু কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক হুম। আছে, এগুলো একটু একটু মাথা ঠান্ডা করে করে যদি করেন, তাহলে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ঠিক আছে, আস্তে আস্তে করুন, ধীরে ধীরে করুন, সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এটা হলো ঠিক আছে। তাহলে গীতাবতীহ মহিলাহা হুম আহ্বায়তু। আহ্বায়তু। ঠিক আছে। উম, আচ্ছা, আর নপুংসক লিঙ্গ হলে কোন শব্দের মতো রূপ হবে বলেছি? জগৎ শব্দের মতো। জগৎ জগতি জগন্তি, জগৎ জগতি জগন্তি। ঠিক আছে, তাহলে ধরুন আমি বললাম যে দৃশ ধাতুর থেকে তবতু করলে দৃষ্টবৎ মেন শব্দ হয়, তার রূপ কিরকম হবে নপুংসক লিঙ্গে? ঠিক আছে, তাহলে দৃষ্টবৎ, দৃষ্টবতী, দৃষ্টবন্তী, দৃষ্টবৎ, দৃষ্টবতী, দৃষ্টবন্তী। তারপর পুংলিঙ্গের মতোই রূপ হবে, দৃষ্টবতা, দৃষ্টবদ্ভ্যাম, দৃষ্টবদ্ভিঃ, দৃষ্টবতে, দৃষ্টবদ্ভ্যাম, দৃষ্টবদ্ভ্যः, দৃষ্টবতः, দৃষ্টবদ্ভ্যাম, দৃষ্টবদ্ভ্যः, दृष्टवतः, दृष्टवतोः, दृष्टवतां, दृष्टवती, दृष्टवतोः, दृष्टवत्सु, হে দৃষ্টবৎ, হে দৃষ্টবতী, হে দৃষ্টবন্তী, এইরকম রূপ হবে। ঠিক আছে, এর যদি উদাহরণ করি, একটা উদাহরণ ধরুন আমি বলছি আপনাদেরকে। ধরুন আমি বললাম যে কাল রাতে আমি আমার
কি হবে করুন। স্যার রাতে ওটা নিশি শব্দ, কি ব্যবহার করব? সায়ম অথবা রাত্র, রাতে যেহেতু অধিকরণ আছে, রাত্রি শব্দের সপ্তমীর একবচন ব্যবহার করতে পারেন। রাত্রিয়াম অথবা রাত্র অথবা নিশি। হ্যালো, করছেন সকলে? হ্যাঁ স্যার করুন। হলে বলবেন। স্যার কোনটা আগে পরে মানে একটু গোলমেল লাগছে, হেল্প করুন না। কে কাকে দেখেছিল? আমার বন্ধু আমাকে। হুম তাহলে কর্তা কে? যে দেখেছিল সে কর্তা। বন্ধু কর্তা কর্তা। বন্ধু কর্তা। কর্ম কে? আমি আমি। আমাকে হ্যাঁ, তাহলে আমি কর্ম, বন্ধু কর্তা। ধাতু হচ্ছে দৃশ ধাতু, তবতু প্রত্যয় করলে দৃষ্টবৎ রূপ হয়। কার মতো? যেহেতু তবতু প্রত্যয় কর্তৃবাচ্য হয়, কাকে অনুসরণ করবে? কর্তাকে অনুসরণ করবে।
কর্তা হচ্ছে এখানে বন্ধু, বন্ধুর জন্য সংস্কৃতে মিত্রম কি ব্যবহার করা হয়? মিত্রম এই শব্দটা ব্যবহার করা হয়। বন্ধুহু এই রকমও ব্যবহার করা হয়, কিন্তু বন্ধু এটা পুংলিঙ্গে, মিত্রম এটা নপুংসকলিঙ্গে। ঠিক আছে, তাহলে দৃষ্টবৎ এই যে তবতু প্রত্যয়ন্ত রূপ, এখানে কর্তা যে বন্ধু অর্থাৎ মিত্রম তাকে অনুসরণ করবে। ঠিক আছে, তাহলে মিত্রম যেহেতু নপুংসক লিঙ্গের প্রথমার একবচন, এখানে তবতু প্রত্যয়ন্ত রূপও নপুংসক লিঙ্গে প্রথমার একবচনের মতো হবে। এখন নপুংসক লিঙ্গে তবতু প্রত্যয়ান্তের রূপ জগৎ শব্দের মতো হয়। জগৎ শব্দের প্রথমার একবচনে কি হয়? জগতই হয়, তাই দৃষ্টবতী হবে। ঠিক আছে, আর আমার বন্ধু তার জন্য কি হবে? হ্যः রাত্রৌ মম মিত্রম মাম দৃষ্টবৎ। আচ্ছা, বাগানে আছে, বাগানে মানে হচ্ছে কাননে অথবা উদ্যানে, কাননে অথবা উদ্যানে। দেখুন এবার, হ্যः রাত্রৌ মম মিত্রম কাননে অথবা উদ্যানে মাম দৃষ্টবৎ। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনখানটায় অসুবিধা হচ্ছিল বলুন এবার। দীপান্বিতা ম্যাডাম, কোথায় অসুবিধা হচ্ছিল? মানে একটু গুলিয়ে যাচ্ছিল। হ্যাঁ, ওই যে প্রথমে আমি বলেছি, যদি আপনারা এই যে প্রথমে ক্রিয়াকে দিয়ে কাজ না করে প্রথমেই কে কর্তা কে কর্ম ইত্যাদি ভাবতে যান, তাহলে সব গোলাবে। এখন আমি একটা বিশেষণ একটা বিশেষ্য দিয়ে কর্তারও একটা বিশেষ্য একটা বিশেষণ, কর্মরও একটা বিশেষ্য একটা বিশেষণ বলছি। এমন কিছু কিছু বাক্য পাবেন যেখানে হয়তো কর্তার 5-6টা বিশেষণ, কর্মের 6-7টা বিশেষণ, তখন কিন্তু আরো গুলিয়ে যাবে। ঠিক আছে, তাই প্রথমেই আমি বলেছি আগে ক্রিয়াপদ খুঁজে বার করবেন। তাহলে বাক্যে ক্রিয়াপদ হচ্ছে দৃষ্টবৎ। ঠিক আছে, দৃষ্টবৎ, কে দৃষ্টবৎ? মিত্র বা বন্ধু। এখন বন্ধুর জন্য মিত্র শব্দ যেহেতু নপুংসক লিঙ্গ, তবতু প্রত্যয়ান্ত দৃষ্টবৎ নপুংসক লিঙ্গ হবে মিত্রম দৃষ্টবৎ। মিত্রম কিম দৃষ্টবৎ? আমাকে দেখেছিল। ঠিক আছে, তাহলে মাম দৃষ্টবৎ, মিত্রম মাম দৃষ্টবৎ। মিত্রম কদা দৃষ্টবৎ? কখন দেখেছিল? রাত্রৌ, রাত্রৌ মাম মিত্রম দৃষ্টবৎ। ঠিক আছে, কার মিত্র? মম মিত্রম, রাত্রৌ মম মিত্রম মাম দৃষ্টবৎ। কোথায়? রাত্রটা কোন বিভক্তি হলো? সপ্তমীর একবচন। মানে রাত্রি, রাত্রি শব্দ। হ্যাঁ হ্যাঁ, রাত্রি শব্দের সপ্তমীর একবচন, রাত্রৌ। কোথায় রেখেছিল আমাকে? উদ্যানে অথবা কাননে। ঠিক আছে, তাহলে দেখুন, যদি ক্রিয়াপদকে খুঁজে বার করে তারপর চেঞ্জ করেন, একের পর এক কিন্তু আমরা বিভক্তি অতি সহজেই নির্ণয় করে তার বিশেষ্য বিশেষণ কি সেগুলোও কিন্তু নির্ণয় করতে পারবো। কিন্তু ডাইরেক্ট আপনারা যদি কর্তা কি কর্ম কি এরকম ভাবতে শুরু করেন তাহলে কিন্তু গুলিয়েই যাবে। ঠিক আছে, এটা সপ্তমী হলো কেন? কোথায় ওই রাত্রটা। কখন কখন দেখেছিল? কদা, কদা কসমিন দিয়ে প্রশ্ন করে যেগুলো উত্তর পাওয়া যায় সেখানে সবসময় সপ্তমী বিভক্তি হয়, অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি হয়। তবতু না করে যদি আমরা নর্মাল মানে অতীতকাল অর্থে করতাম তাহলেও তো মানে বাকি বাক্যটা এরকমই করতে হতো, শেষে গিয়ে শুধু অপশ্চাৎ এরকম মানে হ্যাঁ হ্যাঁ, প্রথমায় করলে তবতু প্রত্যয়ের বিশেষত্ব কিছুই মনে হবে না, মনে হবে এই জায়গায় তো আমরা লং বসিয়ে দিলেই পারতাম। ঠিক আছে, কিন্তু অন্যান্য বিভক্তিগুলোর ক্ষেত্রেই যখন আপনি প্রয়োগ করবেন, এই যেমন আগের যেই বাক্যগুলো আমরা দেখলাম, ঠিক আছে, সেখানে কিন্তু তবতু প্রত্যয়ান্ত রূপের একটু বিশেষত্ব সম্পাদন করতে হচ্ছে, তখন কিন্তু মনে হবে যে না, তবতু প্রত্যয়ান্ত
প্রয়োগের ব্যবহারে কিছু একটা ফল আছে, ঠিক আছে। প্রথম আর একবচনে দ্বিবচনে বহুবচনে করলে মনে হবে যে এর জায়গায় আমরা যদি ধাতুরূপ ব্যবহার করে দিই সেটাই ভালো হয়, তাই তো নাকি? সেরকমই মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এরপর কিছু প্রয়োগ বহুল যে সমস্ত ধাতু আছে, যেমন গম ধাতু, গতবৎ, ঠিক আছে, তার পুংলিঙ্গের কিরকম রূপ হবে? এখানে রূপ আমরা দেখেছি ভগবান শব্দের মতো হবে, তাহলে গতবৎ করলে কি হবে? গতবান, গতবন্ত, গতবন্তঃ, ঠিক আছে। আচ্ছা, তারপর সৌম্য ম্যাডাম বলুন। আহ, খাদিতবান, দৃষ্টবান। আচ্ছা, উপবিষ্টবৎ মানে হচ্ছে বসেছিল। এই এটার যদি পুংলিঙ্গের রূপ করি আমরা তাহলে হবে উপবিষ্টবান, উপবিষ্টবন্ত, উপবিষ্টবন্তঃ, ঠিক আছে। এই যে উপবিষ্টবৎ, তার পঞ্চমীর রূপ কিরকম হবে বলুন? উপবিষ্ট বতঃ, হুম, উপবিষ্ট উম, 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 এটা কি হবে? উপবিষ্ট আহ, বদভ্যাম। উপবিষ্ট বদভাম, হুম, উপবিষ্ট বদবহ, হুম, আবার বলুন, উচ্চারণ ঠিক করতে হবে। উপবিষ্ট উপবিষ্ট উপবিষ্টঃ, না, আহ, উপবিষ্ট বতঃ। উপবিষ্ট বতঃ, উপবিষ্ট বদভাম, উপবিষ্ট বদবহ, আপনি বলুন, আমার সঙ্গে সঙ্গে বলুন, উপবিষ্টবৎ ভ্যাম। উপবিষ্ট দুটো বদ, উপবিষ্ট বদভাম, ভাম নয়, ভ্যাম। ব্যাম, হুম, উপবিষ্ট ব্যাম, এটা উপবিষ্টবৎ ভ্যাম। উপবিষ্ট বদ ব্যাম, হুম, এবার একসঙ্গে বলুন। উপবিষ্ট বদ ব্যাম, হুম, অনেকটা ঠিক হয়েছে। তারপর উপবিষ্টবৎ ভ্যাহ। উপবিষ্ট বদ বাহা, ভহ নয়, ভ্যাহ। উপবিষ্ট বদ ভ্যাহ, হুম, একসঙ্গে আবার বলুন। উপবিষ্ট বতঃ, উপবিষ্ট বদ ব্যাম, হুম, উপবিষ্ট বদ ভ্যাহ। ভ্যাহ, ঠিক আছে। হুম, আচ্ছা, তারপর পট ধাতুতে গেলে করলে পঠিতবৎ কিরকম রূপ হবে? পঠিতবান, চতুর্থীর একবচনে পঠিতবতে, তৃতীয়ার বহুবচনে পঠিতবদ্ভিঃ, সপ্তমীর বহুবচনে পঠিতবৎসু, এরকম রূপ হবে। পা ধাতু থেকে তবতু করলে পিতবৎ হয়, কিরকম রূপ হবে? পিতবান, পিতবন্তৌ, পিতবন্তঃ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দত্তবান, দত্তবন্তৌ, দত্তবন্তঃ, দা ধাতু থেকে। লব ধাতু থেকে তবতু করলে লব্ধবৎ, সপ্তমীর একবচনে কি হবে? লব্ধবতী, লব্ধবতোঃ, লব্ধবৎসু। জিতবৎ, জি ধাতু থেকে তবতু করলে জিতবৎ হয়, চতুর্থীর একবচনে জিতবতে, জিতবদ্ভ্যাম, জিতবদ্ভ্যঃ। ওয়াচ ধাতু থেকে তবতু করলে উক্তবৎ, বলেছিল, ঠিক আছে। উক্তবান, উক্তবন্তৌ, উক্তবন্তঃ, উক্তবন্তম, উক্তবন্তৌ, উক্তবতঃ। স্থা ধাতু থেকে তবতু করলে স্থিতবৎ, থেকে ছিল, ঠিক আছে। স্থিতবান, স্থিতবন্তৌ, স্থিতবন্তঃ। শ্রু ধাতু থেকে করলে শ্রুতবৎ, শুনেছিল। ভুক্তবৎ, ভুজ ধাতু থেকে তবতু করলে ভুক্তবৎ, খেয়েছিল, ঠিক আছে। ভুক্তবতা, ভুক্তবদ্ভ্যাম, ভুক্তবদ্ভিঃ, তৃতীয় রূপ হয় এরকম। জ্ঞাতবৎ, জ্ঞা ধাতু থেকে তবতু করলে জ্ঞাতবৎ, রূপ কিরকম হবে? জ্ঞাতবান, জ্ঞাতবন্তৌ, জ্ঞাতবন্তঃ। রক্ষ ধাতু থেকে তবতু করলে রক্ষিতবৎ, অর্থাৎ রক্ষা করেছিল, ঠিক আছে। কুরুক্ষেত্রে কৃষ্ণঃ পাণ্ডবান রক্ষিতবান, ঠিক আছে। স্মৃতবৎ, স্মৃ ধাতু থেকে তবতু করলে স্মৃতবৎ, স্মৃতবতের প্রয়োগ কিন্তু আমরা একটা দেখে নিয়েছি, তাই তো? মনে পড়ছে তো? একটা বাক্য আপনারা করেছেন, রিকান্বিতা ম্যাডাম আর চিত্রিতা ম্যাডাম। হ্যাঁ হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর ক্রীড ধাতু থেকে যদি তবতু করা হয় ক্রীডিতবৎ, ক্রীডিতবৎ, অর্থাৎ খেলেছিল,
ঠিক আছে। বালকেরা গতকাল ফুটবল খেলেছিল। বালকাহ হ্যः পাদকন্দুকম, যেহেতু খেলেছিল বালক বহু বচনে আছে পুংলিঙ্গ, তাই ভগবন্তঃ হয়, এখানে কি হবে ক্রীডিতবৎ, তার রূপ হবে ক্রীডিতবন্তঃ। ঠিক আছে, এই হলো তবতু। স্ত্রীলিঙ্গে হলে গতবতী, খাদিতবতী, দৃষ্টবতী সব নদী শব্দের মতো রূপ হবে। ঠিক আছে। আচ্ছা, যদি নপুংসকলিঙ্গ হয় তখন কিন্তু প্রথমার এক বচনে যেহেতু গতবৎ, প্রথমার এক বচনে গতবতী হবে, দৃষ্টবৎ দৃষ্টবতী হবে। ঠিক আছে, পঠিতবৎ পঠিতবতী হবে। তাই এখানে আলাদাভাবে আর রূপগুলো লেখা নেই। ঠিক আছে। এবার যেমন ধরুন একটা বাক্য রামাহ দৃষ্টবান, এগুলো আর অভ্যাস করে লাভ নেই, কারণ এর থেকে কিছু কঠিন কঠিন বাক্য আপনাদের অভ্যাস অলরেডি করা হয়ে গিয়েছে। রামাহ দৃষ্টবান, রামাহ পুষ্পম দৃষ্টবান, সুন্দরः রামাহ পুষ্পম দৃষ্টবান, সুন্দরः রামাহ সুন্দরম পুষ্পম দৃষ্টবান। এইভাবে কর্তার একটা বিশেষণ, কর্মর একটা বিশেষণ, এইভাবে যোগ করে করে এই যে 5টা বাক্য আছে, ঠিক আছে, বালকাহ পঠিতবৎ, শ্যামাহ সুতবৎ, এখানে কি হবে সেগুলো ঠিকঠাক করে লিখতে হবে। বালকাহ এখানে পুংলিঙ্গ আছে তাই পঠিতবান হবে। এই 5টা বাক্য আপনারা কি করবেন, কর্তা দুটো তিনটে বিশেষণ, কর্মের একটা কিছু কর্ম লাগাবেন, সেই কর্মের দুটো তিনটে বিশেষণ যোগ করে এই যে 5টা বাক্য, এগুলো পরের দিন লিখে আমাকে পাঠাবেন। ঠিক আছে। এর সঙ্গে কিন্তু ওখানে যে প্র্যাকটিসের জন্য যে সেন্টেন্সের অনেকগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে সেখানে তো করবেনই, এটা আজকের যে পড়ানো তার অনুযায়ী কাজ। ঠিক আছে। এই যে 5টা বাক্য, 5টা বাক্যের কর্তার দুটো কিংবা তিনটে বিশেষণ এবং একটি কর্ম যোগ করে, কর্মের একটা কিংবা দুটো বিশেষণ যোগ করে, তারপর তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ কার মতো হবে সেটা ভেবে চিনতে এই যে 5টা বাক্য আছে, অথবা এই 5টা বাক্য ছাড়াও আপনারা নিজেদের মতো আরো কিছু বাক্য তৈরি করে সেগুলোর রূপ কি হবে সেটা লিখে আমাকে পাঠাবেন। বুঝতে পেরেছেন বাড়ির কাজ কি? হ্যাঁ স্যার। স্যার বলছি যে ধূর্ত বা চালাক বালক যদি বলি তাহলে কি হবে? ধূর্তঃ, স্ত্রীলিঙ্গ? না না, বালক বলছেন তো, আচ্ছা, পুংলিঙ্গ। হ্যাঁ হ্যাঁ। ধূর্তঃ বালকः। এবার বলুন তাহলে ত প্রত্যয় থেকে কারো কিছু প্রশ্ন কিংবা জিজ্ঞাসা? না স্যার। তো ম্যাডাম আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই হোমওয়ার্কটা আরেকবার বলতে পারবেন? এই 5টা বাক্যতে এখানে ধরুন বালকः শুধু লেখা আছে, পঠিতবৎ এখানে কিন্তু আমি কোনো বিভক্তি যোগ করিনি, শুধুমাত্র পঠধাত থেকে তবতু করলে পঠিতবৎ যে মেন প্রাতিপদিকটা হয় সেটা লেখা আছে। হুম, তো আপনাদের কি করতে হবে, ধরুন এই এখানে যেমন রাম, রামের আমি একটা বিশেষণ যোগ করলাম কি সুন্দর রাম, ঠিক আছে। এখানে বালক এর একটা বিশেষণ আপনি এখানে যোগ করবেন, বুদ্ধিমান বালক, অথবা চতুরাহ বালকः, অথবা ধূর্তः বালকः, এরকম একটা কিছু বিশেষণ যোগ করলেন। আর একটা হয়তো বিশেষণ কিছু যোগ করলেন যে সুন্দরः ধূর্তः বালকः, এরকম কিছু একটা বিশেষ। এইভাবে বা বিশেষ্য যেটা হবে, অর্থাৎ কর্তা যেটা হবে তার হয়তো দুটো বিশেষণ, তারপর এখানে একটা কর্মপদ যোগ করবে। ঠিক আছে, বালকः পুস্তকম পঠিতবান, এখন পুস্তকমের একটা বিশেষণ দেবে,
বৃহৎ পুস্তকম পঠিতবান, অনেক বড় বই পড়েছিল। ঠিক আছে, বালকः বৃহৎ রামায়ণম পুস্তকম পঠিতবান। ঠিক আছে, এইভাবে বিশেষণ যোগ করে 5টা বাক্য করে পাঠাবেন। আচ্ছা, এবার বুঝেছি। হুম। আচ্ছা, চিত্রিতা ম্যাডাম কি বলতে চাচ্ছেন বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন কি বলছিলেন। হ্যাঁ স্যার, বলছি যে একটু আগে আপনি কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করতে দিলেন না, ওরকম যদি কিছু হোমওয়ার্ক দিতেন যে যেই রাম কাল ভাত খেয়েছিল সেই রাম, তাহলে আরো আপনার কথাগুলো সব কেটে যাচ্ছে, একটু ওয়েট করে বলুন। এবার বলুন, এবার বলুন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বললাম একটু আগে যে প্র্যাকটিস, ওরকম বাক্য যদি একটু দিতেন। আচ্ছা, ঠিক আছে, আমি ওরকম যে বাক্য, রাম কাল ভাত খেয়েছিল সেই রামের জন্য মিষ্টি মুখ, এরকম type এর। হ্যাঁ, আপনারা এই বাক্যগুলো ওইভাবে করতে পারেন। ঠিক আছে, যেই শ্যাম কাল গীতা শুনেছিল শ্যামাহ শ্রুতবাদ আছে। ঠিক আছে, যেই শ্যাম কাল গীতা শুনেছিল তার জন্য একটি গীতা বই দাও। এইভাবে আপনারাও এরকম করতে পারেন বাক্যগুলো। অর্থাৎ এই যে কিছু এখানে দেওয়া রয়েছে ধাতু, শব্দ ইত্যাদি, এগুলোকে প্রয়োগ করে কিংবা আপনারা নিজেদের মতো করেও করতে পারেন। বুঝতে পারলেন? আমাকেই দিতে হবে এরকম কিছু নেই। আপনারা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে আমি যেই ধরনের বাক্য বললাম ওরকম আপনারা নিজেরাও ভাবতে পারেন। ঠিক আছে, তাও আমি আপনাদের 5টা বাক্য দিয়ে দেবো, অসুবিধা নেই। কিংবা এই বাক্যগুলো করতে হবে না, আমি এই বাক্যগুলো থেকে 5টা বাক্য আপনাদের যেরকম প্র্যাকটিস করতে দিয়েছিলাম ওরকম বাক্য তৈরি করে আমি আপনাদের তারপর পাঠিয়ে দেবো, তারপর আপনারা করবেন। ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম। ত প্রত্যয় থেকে যদি কিছু প্রশ্ন না, তবত প্রত্যয় থেকে যদি কিছু প্রশ্ন না থাকে তাহলে আমরা এবার ত প্রত্যয়টা একটু দেখি। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা সকলে? হ্যালো, স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ত প্রত্যয়ের ক্ষেত্রে যেগুলো বলার সেগুলো অলরেডি তবত প্রত্যয়ের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে, ত প্রত্যয়েরও নিষ্ঠা সংজ্ঞা হয়, এটা আমি আগেই বলেছি, যখন তবত প্রত্যয় বলছিলাম তখনই বলেছি। ঠিক আছে, তারপর সংজ্ঞা, এটির নাম, লোকে, এগুলো সব বলা হয়েছে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, ত প্রত্যয় কর্মণি ভবতি, অর্থাৎ কর্মবাচ্য হয়। তবত প্রত্যয় কর্তৃবাচ্য হয়, কর্তারি, ত প্রত্যয় কর্মণি হয়। ঠিক আছে, কর্মণি ভবতি অতঃ কর্মণি यः यः নিয়মः ক্রিয়াপদম ত্যক্ত্বা সহ সহ নিয়মः পালনীয়ः, অর্থাৎ কর্মণি যেহেতু হয় সেহেতু ক্রিয়াপদকে ছাড়া বাকি সব কর্মবাচ্যের নিয়ম পালন করতে হবে। ক্রিয়াপদকে ছাড়া কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে কর্মবাচ্যে ক্রিয়াপদের থেকে একটা অন্তঃস্থ যকার আর আত্মনেপদ করার নিয়ম ছিল, সেটা তো এখানে লাগছে না, কারণ ক্রিয়াপদ থেকে ত প্রত্যয় যোগ হয়ে যেই শব্দটা নিষ্পন্ন হবে সেটা শব্দরূপের মতো রূপ হবে। তাই ওই নিয়মটি ছাড়া বাকি যত সমস্ত নিয়ম আছে সেগুলো এই ত প্রত্যয়ের ক্ষেত্রে পালন করতে হবে। অর্থাৎ কর্তা থেকে তৃতীয়া বিভক্তি করতে হবে, অন্যান্য যেই সমস্ত কারক যেই বিভক্তিতে আছে তাদের সেই বিভক্তিতেই রেখে দিতে হবে, এবং ধাতু থেকে ত প্রত্যয় করে যেই শব্দটা নিষ্পন্ন হলো সেটা কর্মকে অনুসরণ করে
কর্ম প্রথমার একবচন দ্বিবচন বহুবচন হলে সেটিও একবচন দ্বিবচন বহুবচন হবে, এবং কর্ম যদি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নপুংসকলিঙ্গ হয় তাহলে ক্রিয়াপদটিও অর্থাৎ ওই তপ্রত্যন্ত শব্দটিও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নপুংসকলিঙ্গ হবে। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। তো ম্যাডাম, হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। এখানেও সেম, ওখানে দেখেছিলাম যে তবাতু প্রত্যয়কে ভেঙে আমরা ক তা ওয়াত আ তা উ পাচ্ছিলাম, এখানে ক তা আ এইটুকু পাচ্ছি শুধু তা। ওখানে ওয়াত অংশটা এক্সট্রা ছিল, তাই আমি কি বলেছিলাম যে ত প্রত্যয়ান্ত যে শব্দ তার সঙ্গে ওয়াত যোগ করে দিলেই দেখুন তবাতু প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যায়, আর তবাতু প্রত্যয়ান্ত শব্দ থেকে ওয়াত বাদ দিয়ে দিলে ত প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যায়। কৃতবৎ হচ্ছে তবাতু প্রত্যয়ান্ত শব্দ, সেখান থেকে বত বাদ দিয়ে দিলে কৃতা হচ্ছে ত প্রত্যয়ান্ত শব্দ। ঠিক আছে? এর কারণ কি বলা হচ্ছে, প্রথম যে ককার সেটা লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ত পড়ে থাকে, তাই ক্রি ধাতু থেকে ত করলে কৃতা, হ্রি ধাতু থেকে ত করলে হৃত, দৃশ ধাতু থেকে ত করলে দৃষ্ট, খাদ ধাতু থেকে ত করলে খাদিতা, ধৃ ধাতু থেকে ত করলে ধৃত ইত্যাদি রূপ হয়। ঠিক আছে? এখানেও সেম, ত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হয় এবং কর্মবাচ্যে হয় যেহেতু, তাই কর্মকে অনুসরণ করবে। ঠিক আছে? এখন কর্ম যদি পুংলিঙ্গ হয় তাহলে ত প্রত্যয়ান্ত শব্দ দেখুন, ত প্রত্যয়ান্ত শব্দ অকারান্ত শব্দ, তাই কর্ম যদি পুংলিঙ্গ হয় তাহলে ত প্রত্যয়ান্ত শব্দও রাম শব্দের মতো রূপ হবে। কর্ম যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে লতা শব্দের মতো রূপ হবে, আর কর্ম যদি নপুংসক লিঙ্গ হয় তাহলে ফল শব্দের মতো রূপ হবে। ঠিক আছে? রাম শব্দের মতো রূপ হলে রাম শব্দের রূপ এখানে দেওয়া আছে, লতা শব্দের এবং ফল শব্দের রূপ দেওয়া হয়েছে। ঠিক আছে? যেমন ধরুন গম ধাতু থেকে ত করলে গত হয়, গতঃ গতৌ গতাঃ, গতম গতৌ গতান, গতেন গতাভ্যাম গতৈহি, এইরকম রূপ হবে। ঠিক আছে? যদি লব ধাতু থেকে ত করা হয় লব্ধঃ হবে, তাহলে লব্ধঃ লব্ধৌ লব্ধাঃ, লব্ধম লব্ধৌ লব্ধান, লব্ধেন লব্ধাভ্যাম লব্ধৈঃ, লব্ধায় লব্ধাভ্যাম লব্ধাভ্যঃ, লব্ধেভ্যঃ, লব্ধাৎ লব্ধাভ্যাম লব্ধেভ্যঃ, লব্ধস্য লব্ধয়োঃ লব্ধানাম, এইরকম রূপ হবে। ঠিক আছে? এইরকম ভাবে বাকি সমস্ত ধাতুগুলোর ক্ষেত্রেও রূপ হবে। যদি স্ত্রীলিঙ্গে হয় আকারান্ত রূপ হবে গতা, খাদিতা, দৃষ্টা, উপবিষ্টা ইত্যাদি সমস্ত রূপ হবে। আর নপুংসক লিঙ্গ হলে গতম, খাদিতম, দৃষ্টম, উপবিষ্টম, পঠিতম ইত্যাদি রূপ হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরপর বলা হচ্ছে যেহেতু এটা কোন বাচ্চা হয়, কর্ম বাচ্চা হয়, তাই কিছু উদাহরণ দিচ্ছি, এবার করে দেখুন পারেন কিনা।
করুন এই দুটো বাক্য। স্যার বিদ্যানের তৃতীয়ার একবচন কি হবে? বিদ্বৎস শব্দের মতো রূপ হয়। তো বিদ্বৎস শব্দের তৃতীয়ার এক বচনে হচ্ছে বিদুষা। বিদুষা। বয়ে রস্প ইকার, দয়ে রস্প উকার, মূর্ধন্যস্বয়ে আকার। বিদুষা। মূর্ধন্যস্বয়ে আকার বললেন। হুম। মূল শব্দটা কি বললেন স্যার, একবার বলুন। বিদ্বৎস। বয়ে রস্প ইকার, দয়ে বয়ে দন্তস্বয়ে হসন্ত। বিদ্বৎস। স্যার বলবো? বলুন। প্রখর বিদ্বান পাণিনির দ্বারা অষ্টাধ্যায়ী গ্রন্থ রচিত হয়েছিল। এটা করেছি প্রখরেণ বিদুষা আপনার কথাগুলো গ্রচিতম। আরেকবার বলুন, আপনার কথাগুলো শোনা গেল না। প্রখরেণ বিদুষা হুম। পাণিনিনা অধ্যায়ী গ্রন্থম রচিতম। উহুম, উহুম, উহুম। গ্রন্থ শব্দ পুংলিঙ্গ শব্দ হারান্ত। স্যার আমি করেছি প্রখরেণ। অষ্টাধ্যায়ী গ্রন্থ রচিত। বলুন আপনি কি করেছেন দীপান্বিতা ম্যাডাম? প্রখরেণ বিদুষা পাণিনিনা অষ্টাধ্যায়ী গ্রন্থः রচিতः। হুম অষ্টাধ্যায়ী তো একই রকমই থাকবে, মানে ওটাতে তো কিছু চেঞ্জ হবে না। হুম হুম
অষ্টাধ্যায়ী গ্রন্থः রচিতः। আচ্ছা, সৌমি ম্যাডাম, আপনি করেছেন কোনটা? প্রখরেণ বিদুষা করেছিলাম, তারপরে মানে তারপরে একটা মানে বুঝতে পারিনি, তারপরেরটা বুঝতে মানে পারেননি। তারপরে আর করিনি, মানে ভাবছিলাম কি করব। আচ্ছা, তো ওনারা যেটা বললেন সেটা কেন বললেন সেটা সেটা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মানে পানিনি নাটা একবার বলুন, এটা বুঝিনি। পাণিনি না হচ্ছে, দেখুন, প্রখর এবং বিদ্বান এই দুটো হচ্ছে পাণিনির বিশেষণ। আর পাণিনি হচ্ছে বিশেষ্য আসলে। ঠিক আছে? পাণিনি মুনি রচনা করেছেন। কিরকম পাণিনি? প্রখর বিদ্বান, মানে উনি অতীব বিদ্বান ছিলেন। ঠিক আছে? তাই প্রখরেনা বিদুষা যখন বলছেন, পাণিনি না এখানে তো অবশ্যই তৃতীয়া হবে। কারণ কি? পাণিনি না এটিরই বিশেষণ হচ্ছে প্রখর আর বিদ্বান, তাই সেখানে তৃতীয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রখরেনা এখানে তৃতীয়া হচ্ছে এবং বিদুষা এখানে তৃতীয়া হচ্ছে। তার কারণ কি? পাণিনি না এটির বিশেষণ তারা। ঠিক আছে? পাণিনি না, এটা হচ্ছে পাণিনি হচ্ছে মেন শব্দ এখানে। ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, মুনি শব্দের মতো রূপ হয়। মুনি শব্দের তৃতীয়ার এক বচনে যেমন মুনি না হয়, সেরকমই পাণিনিহি হচ্ছে মেন আচ্ছা, শব্দ, এবার বুঝলাম। তার তৃতীয়ার এক বচনে হচ্ছে পাণিনি না। ঠিক আছে? আর বাকি দুটো হচ্ছে প্রখরা, এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের তৃতীয়ার এক বচনে নরেনা, তাই প্রখরেনা। আর বিদ্বান এখানে হচ্ছে বিদ্বাস হচ্ছে সকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার তৃতীয়ার এক বচনে হচ্ছে তৃতীয়া। বিদুষা। ঠিক আছে? তাই প্রখরেনা বিদুষা পাণিনিনা সবগুলো কিন্তু পুংলিঙ্গে। এরপর অষ্টাধ্যায়ী, এটা হচ্ছে কর্ম। ঠিক আছে? কর্ম প্রথমায় থাকবে। এখন অষ্টাধ্যায়ী দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো রূপ হবে। প্রথম আর এক বচনে যেমন নদী হয়, এখানে সেরকম নদী হলো। ঠিক আছে? এই অষ্টাধ্যায়ী হলো। প্রখরেনা বিদুষা পাণিনিনা অষ্টাধ্যায়ী গ্রন্থः। এখন গ্রন্থः এটা মেন মেন কর্ম এখানে। ঠিক আছে? কহ গ্রন্থः অষ্টাধ্যায়ী গ্রন্থः, এটা একসঙ্গে লিখলে ভালো হয়। ঠিক আছে? অথবা ছাড়িয়ে লিখলেও অসুবিধা নেই। ঠিক আছে? কারণ মেন কর্ম এখানে হচ্ছে গ্রন্থ। গ্রন্থ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং তপ্রত্যয়ান্ত শব্দ সবসময় মেন কর্মকে অনুসরণ করবে। এখন গ্রন্থ যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তপ্রত্যয়ান্ত শব্দ যে বিরচিত শব্দ বা রচিত শব্দ, সেটিও ওই অকারান্ত পুংলিঙ্গ যে গ্রন্থ শব্দ আছে তাকে অনুসরণ করবে, দিয়ে রচিতাহ এইরকম রূপ হবে। ঠিক আছে? তাই প্রখরেনা বিদুষা পাণিনিনা অষ্টাধ্যায়ী গ্রন্থः রচিতः। ঠিক আছে? প্রথম বাক্য আছে রাবণ রামের দ্বারা নিহত হয়েছিলেন। তাহলে কার দ্বারা কে হয়েছিল? রামের দ্বারা রাবণ হয়েছিল। তাহলে রাম হচ্ছে এখানে কর্তা আর রাবণ হচ্ছে কর্ম। ঠিক আছে? তাহলে কর্তা তৃতীয়াতে থাকবে রামেণ, রাবণ কর্ম প্রথমাতে থাকবে রাবণঃ, এবং প্রত্যয় যেটা সেটা কর্মকে অনুসরণ করবে। এখানে কর্ম হচ্ছে রাবণ, সে যেহেতু অকারান্ত পুংলিঙ্গ, তাই প্রত্যয়ান্ত যে নিহত শব্দ সেটিও কি হবে? অকারান্ত পুংলিঙ্গ হবে। তাই রামেণ রাবণঃ হতঃ। বুঝতে পেরেছেন সৌমি ম্যাডাম? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, চিত্রিতা ম্যাডাম এবং দীপান্বিতা ম্যাডাম, আপনাদের কিছু প্রশ্ন? না স্যার। না। তাহলে ত এবং তবত প্রত্যয় স্পষ্টভাবে বোঝা গেল। হ্যাঁ। এবার তাহলে আপনাদের ওই হোমওয়ার্কে যেই ভুলগুলো ছিল সেগুলো একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে? ওখানে যে ভুলগুলো ছিল সেগুলো একটু ঠিক করে নিতে হবে। ওগুলো আপনারা নিজেরা ঠিক করবেন, করে আজকেই আমাকে পাঠাবেন। মানে ক্লাস শেষ হবার পরই আপনারা নিজেরা একটু ঠিক করবেন, করে আমাকে পাঠাবেন। তারপর যেগুলো আজকের কাজ দিলাম সেগুলো আবার করবেন। ঠিক আছে? এবার বলুন, যেগুলো পড়ানো হলো সেখান থেকে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করুন।
প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, তাহলে খুবই ভালো। তাহলে তবতু প্রত্যয়ান্ত দিয়ে যেরকম আমি বাক্য দিয়ে দেবো, যেহেতু আপনাদের আর ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি তাহলে আপনাদের তবতু এবং ত প্রত্যয়ের কিছু বাক্য দেবো, সেগুলো আপনারা করে আনবে। তার সঙ্গে সঙ্গে যে ওই প্র্যাকটিসের জন্য যে সেটটা দেওয়া আছে সেটাও করতে হবে, ঠিক আছে? তাহলে যদি কিছু প্রশ্ন না শুধু কি থাকে, কর্মণীকে পরিবর্তন করব না তবতু কর্মণী তিনটেই? না না, তবতু গুলো শুধু তবতু দিয়ে করবেন এবং ত প্রত্যয়ের যেগুলো দেবো সেগুলো শুধুমাত্র ত প্রত্যয়, ঠিক আছে? আপনি যদি চান ত প্রত্যয়ের গুলো আবার কর্তরি করে দিতে পারেন এবং তবতু প্রত্যয়ের গুলো স্যার ওটা কর্মণি। বলিনি, তাহলে ওই যে একটা লিস্ট দিয়েছেন না একটা পিডিএফ এ 200 কতটা। ও না না, ওখানে এবার তবতু আর ওটাও করবেন, যেহেতু এখন তো আপনারা শিখে গেলেন ওটা, ঠিক আছে? আর তবতু বাদ দিলে হবে না, ওগুলোও ধরতে হবে এখন, ঠিক ঠিক আছে আছে? স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সকল।